হানি ফ্লাইওভার থেকে বছরে ৭০০ কোটি টাকা হাতে নিচ্ছে ওরিয়ন গ্রুপ। অসাধু কর্মকর্তাদের যোগ সাজশে কর বঞ্চিত সিটি কর্পোরেশন। দুর্নীতিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন শিল্পকলার সাবেক ডিজি লিয়াকত আলী লাকি। দুদকের মামলা যে কোনো সময় গ্রেফতার। মহাসড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার মোটর বাইক। ভারী যানের আগ্রাসী মনোভাবকে দুষছেন চালকরা। উদাসীন বিআরটিএও আলাদা লেনের দাবি। ৩ বছরে মাত্র একদিন অফিস করেছেন গোপালগঞ্জের ইউপি চেয়ারম্যান। দুর্নীতি নিয়ে কথা বললেই হতে হয় হাতুড়ি বাহিনী নির্যাতনের শিকার। বানের পানিতে ভাসছে শেরপুর ময়মনসিংহে অবনতি। পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতি ১৪,৫০০ কোটি টাকা। এবং গাজা ইসরায়েলি আগ্রাসনের ১ বছর আজ ৪১,০০০ শহীদের রক্তে ভিজল ফিলিস্তিন। যুদ্ধ বন্ধে দেশে দেশে বিক্ষোভ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। একে তো নির্মাণ ব্যয় কয়েক গুণ বাড়িয়ে রাষ্ট্র থেকে হাতিয়েছে হাজার কোটি টাকা, অন্যদিকে বিনিয়োগ ছাড়াই মেয়র হানি ফ্লাইওভার থেকে বছরে ৭০০ কোটি টাকা লোপাট করছে ওরিয়ন গ্রুপ। প্রতিষ্ঠানটির কর্ণধার ওবায়দুল করিম ও কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে শত কোটি টাকার কর বঞ্চিত হচ্ছে সিটি কর্পোরেশন। বেশিরভাগ পরিবহনই রসিদ ছাড়াই আদায় করা হচ্ছে টোল, যার প্রমাণ পেয়েছে দেশ টিভির অনুসন্ধানী টিম। অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নগর কর্তৃপক্ষের। শাহাদাত নিশাতের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। মেয়র হানি ফ্লাইওভার থেকে প্রতি বছর প্রায় ৭০০ কোটি টাকা অবৈধভাবে পকেটে পুরছে ওরিয়ন গ্রুপ। দেশ টিভির অনুসন্ধানে ধরা পড়েছে বড় অঙ্কের অর্থ লুটপাটের তথ্য। সড়ক ও জনপথের হিসেব বিভাগের তথ্য মতে মেয়র হানি ফ্লাইওভার দিয়ে প্রতি ঘন্টায় গড়ে গাড়ি চলে ৮,০০০ থেকে ১০,০০০, দিনে যা দাঁড়ায় ১.৫ লাখের বেশি। সে হিসেবে বছরে টোল আদায় হওয়ার কথা ১,০০০ থেকে ১,২০০ কোটি টাকা, কিন্তু ওরিয়ন হিসেব দিচ্ছে বছরে টোল আদায় হয় ১৪০ থেকে ১৭৮ কোটি টাকা। বাকি অর্থ লুটে নিচ্ছে ওরিয়ন গ্রুপ। হিসেবের গরমিল নিয়ে অনুসন্ধানে দেশ টিভি। সরজমিনে দেখা যায় ফ্লাইওভার ব্যবহারকারী গাড়ি থেকে ডিজিটালি টোল আদায়ের কথা থাকলেও চিত্র ভিন্ন। বেশিরভাগ গাড়ি থেকে কোনো ধরনের রসিদ ছাড়াই টোল আদায় করছে ফ্লাইওভারের কর্মীরা, যে টাকার কোনো হিসেব নেই। ২০১৩ সালে চালু হয় হানি ফ্লাইওভার। বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে ওরিয়ন গ্রুপ ব্যবস্থাপনা, টোল আদায় ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় ২৪ বছরের জন্য। এর মধ্যে আদায় হওয়া টোলের ৫% ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তহবিলে জমা হবে, এমন চুক্তিও হয় সে সময়। অথচ টানা ৭ বছর ক্ষমতার দাপট দেখিয়ে সিটি কর্পোরেশনকে দেয়নি ১ টাকাও। ২০২০ সাল থেকে সিটি কর্পোরেশন পাওনা আদায়ে চাপ দিলে মানতে বাধ্য হয় ওরিয়ন গ্রুপ। এটি ২০২০ সালের জুলাই মাস থেকে আসলে কর্পোরেশন এটি তার সাথে বার্গেনিং করে সেই দাবিটি নিশ্চিত করেছে। তবে চোরে না শোনে ধর্মের কাহিনী। চুক্তি অনুযায়ী ৬৫,৫৮১টির বেশি গাড়ি চলাচল করলে টোল থেকে ৫% পাবে সিটি কর্পোরেশন। সে হিসেবে প্রতিদিন গড়ে ১.৫ লাখ যানবাহন চলাচল করায় মাসে অন্তত ২ কোটি টাকার বেশি পাওয়ার কথা, কিন্তু গড়ে দেয়া হয় ৭৫ লাখ টাকা। ইকুইটি বেনিফিট শেয়ারের যে বিষয়টি আছে, সেখানে ধরেন ৬৫,৫৮১টি গাড়ি পার ডে যদি ক্রস করে, তাহলে তার উপরে তার রেভিনিউ থেকে 5% হিসাবে কিন্তু সিটি কর্পোরেশন দেয়। এদিকে রসিদ দিয়ে টোল আদায় না করাকে বড় অনিয়ম হিসেবে দেখছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। জানান, অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। এরকম যদি তারা করে থাকে সেটি অনৈতিক কাজ করছে। তো আমরা হয়তো এটি এখন যেহেতু আপনারা নলেজে এনেছেন, আমরা সেটি পর্যালোচনাতে গিয়ে সেটি হয়তো আবার নতুন করে সেটিকে আমরা নির্ধারণ করব। ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টোলের টাকা কেন পায়নি সিটি কর্পোরেশন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বৈরাচার সরকারের আমলে ওরিয়ন গ্রুপ ও সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ কর্মকর্তারা বিষয়টি আড়াল করে রেখেছিল। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকির বিরুদ্ধে মামলা করেছে দুদক। যে কোনো সময় হতে পারেন গ্রেফতার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি দুর্নীতিকে নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে। সিন্ডিকেটের মাধ্যমে শত কোটি টাকা অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিস্তারিত ফজলে আদিত্যর বিশেষ প্রতিবেদন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালকের অনিয়ম আর দুর্নীতি নিয়ে দুদকের অনুসন্ধানে মিলেছে প্রমাণ। ভুয়া ভাউচার দেখিয়ে গত 15 বছর ধরে হাতিয়ে নেওয়া হয় শত কোটি টাকা। শুধু তাই নয়, একরকম নিয়োগ বাণিজ্যের প্রকাশ্য দোকান খুলে বসেছিলেন লিয়াকত আলী লাকী। সব অভিযোগ ফুদিয়ে উড়িয়ে দিয়ে এক যুগেরও বেশি সময় বহাল তবিয়াতে শিল্পকলার সম্রাট ছিলেন লিয়াকত আলী লাকী। আওয়ামী লীগ সরকারের মদতে ছিলেন ধরাছোঁয়ার বাইরে, দুর্নীতিকেও যেন রূপান্তর করেছিলেন শিল্পে। 2016 সালের 11 মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 19টি ক্যাটাগরিতে মোট 55 জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেই নিয়োগ পরীক্ষায় লিয়াকত আলী লাকী সিন্ডিকেট জালজালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করে শত কোটি টাকা। সেই হরিলুটের প্রমাণ এসেছে দেশ টিভির হাতে। সেই নথিতে দেখা যায় মেধাভিত্তিক লিখিত পরীক্ষার নাম্বার পরিবর্তন করে উত্তীর্ণ করা হয় কিছু চাকরি প্রত্যাশীকে। নাম্বার দেখলে স্পষ্টভাবে বোঝা যায় লিয়াকত আলী তার সিন্ডিকেটের যোগসাজশে বিভিন্ন লিখিত পরীক্ষার নাম্বার পরিবর্তন করেছিলেন। নিয়োগ পরীক্ষার দুর্নীতির অভিযোগে 2021 সালে একটি যাচাই কমিটি গঠন করে শিল্পকলা একাডেমি। সে কমিটির পাঠানো নাম্বারের সাথে ব্যাপক গরমিল মিলে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নাম্বারের। তবে এখানেই শেষ নয়। দেশজুড়ে শিল্পকলার সব নাটক যাত্রাপালার আয়োজনের আড়ালে কাজ করত ভুয়া ভাউচার সিন্ডিকেট। বিভিন্ন অনুষ্ঠানের নামে ভুয়া ভাউচার দেখিয়ে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারদের মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে। সেই কালচার অফিসারদের অবৈধ সম্পদের পরিমাণও বেশ। নামে বেনামে তারাও গড়েছেন সম্পদ। 2020 সালে দুর্নীতি দমন কমিশন তার অবৈধ সম্পদ জালজালিয়াতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। আওয়ামী ক্ষমতায় দীর্ঘদিন দুদকের এই অনুসন্ধান ধামাচাপা দিলেও হয়নি শেষ রক্ষা। সাবেক এডিজি সহ 24 জনের বিরুদ্ধে হয়েছে মামলা। যে কোনো সময় গ্রেফতার হতে পারে সাবেক এই মহাপরিচালক। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক এই দুর্নীতিবাজ ডিজি সহ তার পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হবে বলেও জানায় দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সাম্প্রতিক সময়ে দেশে অনন্য পরিবহনের সাথে পাল্লা দিয়ে বেড়েছে মোটরসাইকেল। ব্যক্তিগত যাতায়াত সময় ও অর্থ বাঁচানো সহ নানা কারণে যুব সমাজ ঝুঁকেছে বাইক ব্যবহারে। এদিকে বাইক চলাচলে সহায়তা করছে না ভারী যান চালকরা। ভারী যানে বেশি পাওয়ারের লাইটের ব্যবহারে প্রায়ই চলাচলে বিপাকে পড়তে হয় বাইকারদের। এতে প্রায়ই তাদের দুর্ঘটনার শিকার হতে হয়। সড়কের এই অসঙ্গতি নিয়ে শফিকুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। গেল কয়েক বছরে দেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে মোটরসাইকেলের সংখ্যা, কিন্তু মহাসড়কে তাদের জন্য এখনো নেই আলাদা কোনো লেন। উচ্চ বিমের আলো ব্যবহারেও রয়েছে নিষেধাজ্ঞা, যেখানে মহাসড়কের অন্যান্য বাহনগুলো হেডলাইট ব্যবহার করে তাদের খেয়াল খুশি মতো। মহাসড়কে বৈধ অন্যান্য সকল বাহনগুলোর ফিটনেস পরীক্ষার ব্যবস্থা থাকলেও সরকারিভাবে কোনো ব্যবস্থাই নেই 2 চাকার এই যানের জন্যে। এসব সমস্যায় মহাসড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে জনপ্রিয় এ বাহন। বাইকারদের অভিযোগ, ভারী যানগুলোর চালকরা মোটরসাইকেলের বিষয়ে সড়কে অনেকটাই আগ্রাসী। এতে প্রায় শিকার হতে হয় দুর্ঘটনার। এমন পরিস্থিতিতে আলাদা লেনের দাবি বাইক চালকদের। লাইটের সমস্যার কারণে অনেক সময় হাই বিমের কারণে হয়তো প্রবলেম পড়ি। যখন দেখছি একটা লাইট সামনে থেকে আসে, যখন ওটা হাই বিমে থাকে, উপরের দিকে যখন লাইটটা তোলা থাকে, তখন অনেক সময় পাস হওয়ার ক্ষেত্রে আমাদের দূরের জিনিসটা আমরা দেখতে পাই না। ওদের গতি অনিয়ন্ত্রিত। ধরেন যেখানে ওভারটেক করা নিষেধ লেখা আছে, দেখবেন ওই জায়গাগুলোতে ওনারা ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে ওনারা ওভারটেক বেশি করে। তো সেই ক্ষেত্রে যদি সাইডে কোনো বাইক থাকে, ওইটাকে ওনারা তক্কাই করে না। উচ্চ বিমের আলো এবং বাইকের ফিটনেস প্রসঙ্গে জানতে চাইলে চালকদের উপর দায় চাপিয়েই দায়িত্ব সারেন সড়ক কর্তৃপক্ষ। গাড়িতে হেডলাইটের ভিতরে 2 ধরনের বাতি থাকে। একটা বাতি সেটা ড্রাইভারের কন্ট্রোল থাকে, অর্থাৎ এটা সম্পূর্ণ ড্রাইভারের দায়িত্ব। কখন সে আপার পুশ করবে, কখন সে ডিপার পুশ করবে, এটা সম্পূর্ণ ড্রাইভারের দায়িত্ব। এদিকে যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক হাদিউজ্জামান বলছেন, এসব উচ্চ পাওয়ারের লাইট প্রতিরোধে সড়কে বসাতে হবে অ্যান্টি গ্লেয়ারিং ডিভাইস। সেই সঙ্গে চালকদের দিতে হবে প্রশিক্ষণ। বিশেষ করে মহাসড়ক যেখানে 4 লেন আছে, মাঝখানে ডিভাইডার আছে, সেখানে কিন্তু আমরা অ্যান্টি গ্লেয়ারিং ডিভাইস বসিয়ে দিতে পারি। সেক্ষেত্রে চালক যদি হাই বিম দিয়ে গাড়ি চলায়, অপোজিট ডিরেকশন থেকে যে 2 চাকার যানবাহন মোটরসাইকেল আসবে, তাদের কিন্তু এই অ্যান্টি গ্লেয়ারিংয়ের জন্য আমরা যে গ্লেয়ারিং ইফেক্টের কথা বলছি, অনেক সময় তারা কিছুক্ষণ দেখতেই পারছে না, এই ইফেক্টটা কিন্তু তাদের হবে না। ফলে সেখানে ঝুঁকিটা অনেকটাই কমে যাবে। তো যেহেতু আমাদের সিসি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আমাদের মোটরসাইকেল বাণিজ্যিকভাবে বা ভাড়ায় চালিত হচ্ছে,
এখানে কিন্তু একটা আমি মনে করি যে রেগুলারলি ফিটনেস একটা বিষয় চলে আসে। ইতোমধ্যে দেশে অনুমোদন পেয়েছে ৩৭৫ সিসির বাইক, বেড়েছে বিক্রিও। সেই সাথে গত ৬ মাসের পরিসংখ্যান বলছে সড়ক দুর্ঘটনায় ২৮৬৫টি মৃত্যুর মাঝে ৮৪৭টি অর্থাৎ প্রায় ১/৩ ঘটেছে মোটরসাইকেল আরোহীদের সাথে। তাই দুর্ঘটনা কমাতে কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি সঠিক অবকাঠামোর তাগিদ সংশ্লিষ্টদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৩ বছরে অফিস করেছেন মাত্র একদিন। তার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা সহ নানা অনিয়মের কারণে ফুঁসে উঠেছে ওই ইউনিয়নের বাসিন্দা ও পরিষদের সদস্যরা। অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে চেয়ারম্যানের হাতুড়ি বাহিনীর অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়। জাবিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম। ২০২১ সালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৩ নং মোচনা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এমদাদ হোসেন মোল্লা। চেয়ারম্যান নির্বাচিত হলেও ইউনিয়ন পরিষদে যান না তিনি, পরিবার নিয়ে থাকেন ঢাকায়। মাঝে মধ্যে গ্রামে আসলেও নিজের বাড়িতেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করেন। এতে সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নের বাসিন্দারা। তার অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কেউ কথা বললে লেলিয়ে দেয়া হয় হাতুড়ি বাহিনীকে, হতে হয় হামলা মামলা ও নির্যাতনের শিকার। চেয়ারম্যানের সীমাহীন দুর্নীতি, অর্থ আত্মসাৎ, হাতুড়ি বাহিনী দিয়ে জমি দখল ও নির্যাতন এবং স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে সম্প্রতি বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী। আর নিরুপায় হয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন ইউনিয়ন পরিষদের ১২ সদস্যের মধ্যে ৮ জন। এই পরিষদ আসলাম, তারা স্বপ্নও দেখলাম না জীবনে, কেউ এর কোনো তার দেয় না। তার বাড়ি একটা সই আনবার গেলে দূর দূর নাই লাই দেয় বাজান। চেয়ারম্যান সে পরিষদে, চেয়ারম্যান পরিষদে আসবে, সে পরিষদে আসে না। একটা ছেলে মেয়ের জন্মবন্ধনের কাগজ করবার গেলে 5 বছর যাওয়ার লাগে। কেস মামলা হামলা, জোরপূর্ব রাস্তা কাটা, রাত 2টা-3টের সময় মানুষকে হয়রানি করা, আর যেখানে মার্ডার না হয়েছে সেখানে মার্ডার সে প্রতিটা গ্রামে 2টা খণ্ড করছে। জীবনের নিরাপত্তাহীনতার কারণে ইউনিয়ন পরিষদে যান না এমন খোড়া যুক্তি দেখিয়েছেন অভিযুক্ত চেয়ারম্যান। সেটা যদি দিছে সেটা ডিসি অফিসে তদন্ত করে দেখুক যে আমি ভালো কি মন্দ অমক তমক, এগুলো মুখে বললে তো আর হবে না। আমি এই 3 বছর ধরে কার্যক্রম কিভাবে করতেছি তাইলে আমি বলেন। পরিষদে আমি ইউনিয়ন পরিষদে আমার উদ্যোক্তা সচিব যায়, আমি তো কেন আমার জানের নিরাপত্তা কে দিবে ওখানে গেলে? এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের যিনি চেয়ারম্যানের এমদাদ সাহেবের বিষয়ে আমার কাছে একটি অভিযোগ এসছে। তো সেই অভিযোগটির বিষয়ে আমরা তদন্ত করে বিধিমূলক ব্যবস্থা নেব। যদি তিনি অভিযোগে দোষী সাব্যস্ত হন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়নটির 9টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা 15,300 আর বাসিন্দা প্রায় 25,000 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। বানের জলে ভাসছে শেরপুর ও ময়মনসিংহবাসী। পানিবন্দী লাখো মানুষ, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 7 জনের। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। এছাড়া টানা বৃষ্টিতে নোয়াখালীতে তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। প্রশাসন বলছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। শেরপুরে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদীতে পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী নালিতাবাড়ি, ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নকলা উপজেলার লাখো মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ খাদ্য ও সুপেয় পানির সংকট। গরু বাছুর না খায় মরতেছে, ছাগল বকরি মরে যেতেছে। আমরা হনা কোনো খাওয়া খাদ্য নাই, বাড়ি ঘর ছাইরা রুডে গাড়ে মানে পানির মধ্যে ভাগ পারতাছি। আমরা দারুণ কষ্ট, খাওয়া যায় খাওয়ার অসুবিধা কিছু নাই গরমকালে। নিম্নাঞ্চলে পানি বাড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ভেসে গেছে পুকুরের মাছ। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার, বিজিবি ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে। এদিকে ত্রাণ কার্যক্রম শুরু করতে বন্যা কবলিত এলাকা হেলিকপ্টারে করে পরিদর্শন করেছে বিমান বাহিনী।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন করে প্লাবিত হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধবাওড়া উপজেলা। পানিবন্দী অন্তত 60 লাখ মানুষ। চরম দুর্ভোগে বন্যা কবলিত বাসিন্দারা। গরু পানির মধ্যে বান্ধা, আমরা খুব সমস্যায় দেখা গেছে যে আমরা এই চলাফেরা করতে অসুবিধা। এই যে আমি বাড়ির থেকে এইরকম বুক পানি ভেঙে আসছি, রাস্তাঘাটেও পানি, রাস্তা তলায় রয়েছে। কাপড় চোপড় ভিজাইয়া আমরা তো রান্না বাড়া করার মতো কোনো সুযোগ সুবিধা নাই। এখানে বাজারে গেছিলাম যে শুকনা খাবারের জন্য, শুকনা খাবারও খুব কম, চাহিদা অনেক, তো আমি পাইলামই না। বাসায় পানি এবং পানির কষ্ট করতেছি, সব দিক দিয়ে আমাদের সমস্যা হইতেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের দিকে একটু নজর দেয়। এদিকে নিমজ্জিত হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরম ভোগান্তিতে রোগী ও চিকিৎসকরা। অনেক খারাপ পরিস্থিতি আমাদের সবার, হসপিটালে আসতে পারে না, রোগী ইমার্জেন্সিতে পানি হাঁটু সমান। আজকেও কষ্ট, আজকে যে পাও জুতা রাখছি উপরে, সবসময় পা ভিজে রাখছি পানির মধ্যে, পানি ঘা হয়ে গেছে, পা চুলকে যাচ্ছে, পা সবসময় কত রাখবে ভাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলার কথা জানায় বিভাগীয় কমিশনার। প্রায় 58টা আশ্রয় কেন্দ্র এখানে আমরা ডিক্লেয়ার করেছি। তো আমাদের পাশে সবাই আসলে দেখলাম যে একসাথে কাজ করছে। কাল তাদের জন্য খাবার রান্না করে দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে। নোয়াখালীতে টানা 2 দিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার আরও অবনতি হয়েছে। পানিবন্দী অন্তত 10 লাখ মানুষ। পানি কমলে আবার বৃষ্টি হইয়া পানি বাড়ি যায়, তখন আমরা চলতে মনে অনেক কষ্ট হইতেছে। খানা লওয়ার কষ্ট, কাম কাজ করতে পারি না, কিছু করতে পারতেছি না। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হবে জানায় বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে গত 2 দিনে টানা বর্ষণে বিপর্যস্ত ভোলার জনজীবন। মেঘনার পানি বিপদসীমার উপরে হাওয়ায় তুলেছে নিচু এলাকা। দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, আজ কি অবস্থা দেখছেন? পানি কি নেমেছে কিনা জানাবেন। লিনিয়া, যে অবস্থা গত কয়েকদিন ধরে কিন্তু ভোলার উপরে যে বৃষ্টিপাত হচ্ছে, যেটি লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে, কিন্তু আমরা দেখেছি যে গত 2 দিন ধরে কিন্তু এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং 200 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু গত 2 দিনে হয়েছে এবং 24 ঘন্টায় যার পরিমাণ দাঁড়িয়েছে 103 মিলিমিটার। তো এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কারণে যে সমস্ত নিচু এলাকা রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। মানুষের ঘরদুয়ার আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে মানুষের ঘরদুয়ার এখনো জলাবদ্ধ অবস্থায় রয়েছে এবং একই সাথে যে উপকূলের বিস্তীর্ণ যে কৃষকদের ফসলের ক্ষেত রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত, সেগুলো কিন্তু পানিবন্দী অবস্থা রয়েছে, ডুবে রয়েছে কৃষকদের ফসলের ক্ষেত এবং ক্ষতিগ্রস্ত কৃষকরা আমাদেরকে বলছিল, তারা বলছিল যে এই বৃষ্টির যে জলাবদ্ধতা এর কারণে কিন্তু তাদের ফসলের ক্ষতির তারা আশঙ্কা করছেন এবং একই সাথে তারা বলছিলেন যাদের পুকুর এবং মাছের ঘের রয়েছে, এই বৃষ্টিপাতের ফলে পানি যে বেড়েছে, এই পানি বেড়ে যাওয়ার কারণে তাদের কিন্তু যে পুকুর এবং ঘেরের যে মাছ সেগুলো কিন্তু ভেসে গেছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তারা অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন এবং দুর্ভোগে পড়েছেন। আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন যে এখন পর্যন্ত যেহেতু আজকে সকালেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া দপ্তর থেকে সেই বলা হয়েছে যে বৃষ্টিপাত এখনো অব্যাহত থাকতে পারে। তো আসলে বৃষ্টিপাত পুরোপুরি নেমে না থামলে হয়তো বা এই পরিস্থিতি এখনো বিরাজমান থাকবে এবং বলছিল এলাকার মানুষজন তাদের যে অবস্থা, এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বারবার জলাবদ্ধতার কারণে, তারা এ থেকে স্থায়ী সমাধান চেয়েছেন। তারা বলছিলেন যে সমস্ত এলাকাগুলোতে যে ড্রেনেজ ব্যবস্থা নেই সেখানে ড্রেনেজ ব্যবস্থার দাবি তারা তুলেছেন এবং যে সমস্ত এলাকায় বাঁধ নেই সে সমস্ত এলাকায় বাঁধ নির্মাণের দাবিও কিন্তু তারা তুলেছেন। তো লিনিয়া, এ ছিল আমার কাছে যে জলাবদ্ধতার কারণে মানুষ যে দুর্ভোগ পোহাচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। লিনিয়া। ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী ছোটন।
দেশের পূর্বাঞ্চলে হয়ে যাওয়া বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 14,421 কোটি টাকায়। সিপিডির গবেষণায় উঠে আসা তথ্যের প্রেক্ষিতে বিশেষজ্ঞদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তন, ভৌগোলিক অবস্থান সহ নানা কারণে সামনে বাড়তে পারে এমন প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ। এজন্য প্রস্তুত থাকতে হবে সরকারকে। কায়েস রাহাতের প্রতিবেদন। সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে বন্যা কবলিত হয়েছিল বেশ কয়েকটি জেলা। এ নিয়ে করা সিপিডির গবেষণায় দেখা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ 14,421 কোটি টাকা, ডলারে যা 1.20 বিলিয়ন, অর্থাৎ চলতি বছরের জিডিপির প্রায় 0.29%। জলবায়ুর পরিবর্তন, নদী দখল, নদীর নাব্যতা কমে যাওয়া, উজানের ঢল ইত্যাদি কারণে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বলছেন বাড়াতে হবে প্রস্তুতি, বাঁধের উচ্চতা বাড়ানো, সরকারের সাথে এনজিওর সমন্বয় বাড়ানো এবং একই সাথে সচেতনতা বৃদ্ধি সহ যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর পরামর্শ দিল সিপিডি। আমাদের কৃষি এবং বনায়ন যে খাত, তার ভিতরেই ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে, 5,169 কোটি টাকার মতন, যেটা সর্বমোট যেই ক্ষয়ক্ষতি হয়েছে তার মোটামুটি 35%-এর বেশি, প্রায় 36%। সেই সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি এবং বনায়ন খাত। এসব খাতে পুনর্বাসনের জন্য সরকারকে নতুনভাবে ভাবার পরামর্শ তাদের। আমরা যখন বিশেষজ্ঞ মহলের সাথে কথা বলেছি, অনেক ক্ষেত্রেই ওনারা সাজেস্ট করেছেন যে হয়তো এই মাটির বাঁধের পরিবর্তে কিছু হায়ার কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে এই জিনিসগুলো তৈরি করা যায় কিনা, যাতে করে তাদের স্থায়িত্ব এবং তাদের যে এফেক্টিভনেস দুটোই বাড়ে। এদিকে অবকাঠামো খাতে রাস্তা এবং সেতুর ব্যাপারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার আহ্বান জানায় সিপিডি। দীর্ঘমেয়াদে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আরো কিছু আমাদের পুরো দেশব্যাপী হয়তো ঝুঁকি পর্যালোচনার প্রয়োজন রয়েছে, বিশেষ করে যখন আমরা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্ল্যানিং করি সেইটাও। প্রাকৃতিক কারণেই হোক অথবা মানবসৃষ্ট কারণে, এবারের বন্যা ছিল প্রকৃতিগতভাবে ভিন্ন এবং সেই সঙ্গে নতুন কিছু অঞ্চল প্লাবিত হওয়ায় বন্যা সতর্কীকরণ পূর্ব প্রস্তুতির জন্য পার্শ্ববর্তী দেশের সাথে তথ্য বিনিময় সহ যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বিশেষজ্ঞরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ সকাল। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী 1.5 লক্ষাধিক মানুষ। এই বিষয়ে বিস্তারিত জানবো। ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এই মুহূর্তে বন্যা পরিস্থিতির কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন। প্রতিনিয়ত ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। অর্থাৎ আজকে টানা 4 দিনের মতো সাধারণ মানুষ কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে আছেন। প্রশাসন বলছেন যে 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু তারা অসহায় অবস্থায় পড়ে রয়েছেন এই বন্যার কারণে, এবং তারা বলছেন যে আশ্রয় কেন্দ্রে যারা একেবারেই বেশি বিপদগ্রস্ত তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে। প্রায় 2000 মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কিন্তু নেওয়া হয়েছে এবং প্রশাসনের তথ্য মতে 43,000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে এবং 11,000 পুকুরের মাছ কিন্তু বন্যার পানিতে ভেসে গেছে। সেই বিষয়টি কিন্তু প্রশাসন থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। আমরা আজকে রয়েছি ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নে রয়েছি, কিন্তু আসলে এখানকার চিত্র একটু বলতে চাই। এখানকার প্রতিটি ঘরে ঘরে কিন্তু হাঁটু পানি এবং মানুষ তারা কিন্তু নিরাপদ আশ্রয়ের স্থানে কিন্তু তারা চলে যাওয়ার চেষ্টা করছেন এবং অনেকেই কিন্তু নিরাপদ আশ্রয় কিন্তু খুঁজে পাচ্ছেন না, সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এখানকার যে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু দেখেছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা কিন্তু তারা করছেন এবং এই এলাকার দুর্গত এলাকার খবরাখবর কিন্তু প্রশাসনের উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আপনি তো এখানকার স্থানীয় জনপ্রতিনিধি, আপনার ইউনিয়নে মানুষের অবস্থা কি একটু জানতে চাই? আমাদের এলাকায় দীর্ঘদিনের এত বড় বন্যা এর আগে কখনো হয় নাই, কিন্তু এই বন্যায় ব্যাপকভাবে গরু ছাগল নিয়ে মানুষ হয়রানি পড়েছে। রাস্তাঘাট সব তলিয়ে গেছে। ফসলের যে সবুজ মাঠ ছিল সেই সবুজ মাঠের ফসল একেবারে সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। এই পর্যন্ত কোনো সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা কেউ করে না এবং সরকারি নেতৃবৃন্দ যারা পানি ব্যবস্থাপনার প্রতিবেশী দেশ সহযোগিতা না করায় বারবার বন্যার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, বাঁধগুলো মেরামত না করার কারণেও বন্যা নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। রোববার রাজধানীতে জলবায়ু বিষয়ক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট।
প্রান্তিক পর্যায়ে ফসলের বীজ সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন, প্রাকৃতিক দুর্যোগে নারী ও মাতৃস্বাস্থ্যে বিশেষ অবদান রাখা 5 নারী সংগঠককে সম্মাননা দেয় মানুষের জন্য ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সরকারের পরিকল্পনায় প্রান্তিক মানুষের উদ্যোগ স্থান পায় না। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমন্বিত পদক্ষেপের তাগিদ দেন তিনি। এই যে ছোট ছোট সমস্যাগুলো, স্থানীয় পর্যায়ের সমস্যাগুলোকে জাতীয় পর্যায়ে নিয়ে আসা আর জাতীয় পর্যায়ের মানুষকে ভাবতে শেখানো যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে, আমাদের রাষ্ট্র সেভাবে অনেক বছর যাবতই পরিচালিত হয়নি। আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান যেটা আছে, অভিযোজনের জাতীয় যে পরিকল্পনা, সেইখানে আপনাদের এই উদ্যোগগুলোকে কোনো না কোনোভাবে প্রতিফলিত করা এবং এগুলোকে প্রাধান্য দেওয়া, যাতে করে সরকার যখন নিজস্ব টাকা দিয়ে দুর্যোগ মোকাবেলা করে সেখানে অন্তত আপনাদের বিষয়গুলো প্রাধান্য পায় এবং এটা কেবল নিয়ম রক্ষার ক্ষেত্রে নিয়মে পরিণত না হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা, বলেন প্রতিবেশী দেশের সঙ্গে পানি ব্যবস্থাপনায় সমঝোতা না থাকায় আকস্মিক বন্যা মোকাবেলা ব্যাহত হচ্ছে। জলবায়ু পরিবর্তনকে যেমন দোষ দিই, আমরা একই সাথে অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনায় সমঝোতা না থাকাকেও একটা কারণ হিসেবে চিহ্নিত করি। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলো বাঁধ আছে, সেই বাঁধগুলো অনেক বছর যাবত, অনেক যুগ যাবত বানানোর পরে আর মেরামত করা হয় না, রিপেয়ার করা হয় না। অনেক স্থাপনা আছে, যেমন অনেক গেট, যেগুলো অনেক বছর খোলাই হয়নি। নিজস্ব ভূমিতে কিছু কিছু অবকাঠামোর ব্যবস্থাপনা না থাকাটাকেও আমরা দায়ী মনে করি। পুরনো বাঁধগুলো নিয়মিত সংস্কার করে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব বলছেন পরিবেশ উপদেষ্টা। সেই ব্যবস্থা সরকার নিচ্ছে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে মধ্যবিত্তের স্বপ্নের মাথা গোঁজার ঠাই। জমি কিনে স্বপ্ন পূরণ করার সাধ্য না থাকায় অনেকে ঝুঁকছেন ফ্ল্যাটের দিকে, কিন্তু সেখানেও নেই স্বস্তি। সবকিছুর দাম বাড়তি থাকায় হতাশ মধ্যবিত্ত। তবে আশার কথা শুনিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। কাজী শাহেদের প্রতিবেদন। কলেজ শিক্ষক শোক রানা বাবু ভাড়া বাড়িতে কাটিয়ে দিলেন অর্ধেক জীবন। সন্তানদের জন্য একটা ঠাঁই রেখে নিশ্চিন্ত হতে চান। জমি কিনে আবাসন গড়ার সাধ্য নেই, তাই জমানো টাকায় কিনছেন ফ্ল্যাট। রকিবুল ইসলাম রাজশাহীতে আছেন বহু বছর, বাকি জীবনটাও শহরেই কাটাতে চান। বসতি করতে তাই পরিবারের সঞ্চয় সবটুকু দিয়ে কেনার চেষ্টা করছেন একটা ফ্ল্যাট। জমি কিনে বাড়ি করা আমার পক্ষে সম্ভব না, যার কারণে জমি কিনতে গেলে তো 1 কোটি টাকা বা 80 লাখ টাকা এইরকম একটা দাম আসছে। সেই দামে তো আমি কি জায়গা কিনে বাড়ি করা আমার পক্ষে সম্ভব না। কাঠা জায়গার দাম প্রায় 60-70, এই দামে আমরা একটা সুন্দর 1500 থেকে 1600 বা 1700 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট পাচ্ছি এবং আমরা গোছানো ফ্ল্যাট পাচ্ছি এবং শহরের মধ্যে থাকতে পাচ্ছি। এই সুবিধাটা আমরা জায়গা কিনে আসলে আমাদের পক্ষে আর্থিকভাবে এটা আমাদের পক্ষে সম্ভব না। মধ্যবিত্তের আবাসনে ভূমিকা রাখছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। গত 9 বছরে রাজশাহীতে 81টি বহুতল ভবন নির্মাণের কাজ শেষ করেছে। চলমান আছে 116টি, আরও 47টি ভবনের উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা। জায়গা কিনে নিজের মাথা গোজার ঠাঁই এখন মধ্যবিত্তের নাগালের বাইরে। বসতি করতে তাই অনেকের ভরসা এসব বহুতল ভবন। তবে দিন দিন সবকিছুর দাম বাড়তে থাকায় স্বপ্নের ফ্ল্যাটও যেন চলে যাচ্ছে নাগালের বাইরে। নিম্নে 30% সব বৃদ্ধি এখন দাম। তো সেহেতু আমরা কোনো অবস্থাতেই আমাদের নির্মাণ কষ্টই পড়ছে এখন 42 থেকে 4300। মানুষের নাগালের মধ্যে ফ্ল্যাট কেনার রেটটা নাই, মানুষের আগ্রহ যেন কমে গেছে। এখন মানুষ বিকল্প দেখছে। শুধুমাত্র আমাদের ফিনিশড গুডসের উপরেই কিন্তু আমরা ভ্যাট ট্যাক্স দিতাম, বাট বর্তমানে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের উপরেও আমাদেরকে ওয়ার্কিং যে গুডস আছে সেই গুডসের উপরেও ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে, যার কারণে আমাদের দামটা অনেক বেড়ে যায়। বেসরকারি খাতের পাশাপাশি আবাসনে ভূমিকা রাখছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ RDA। সংস্থাটির চেয়ারম্যান বলছেন, শুধু প্লট নয়, আগামীতে ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আছে তাদের। প্লটের পাশাপাশি যদি তাদেরকে ফ্ল্যাটের মাধ্যমে যদি আবাসন সমস্যাটা সমাধান করা যায়, সেটিও নগরবাসীর একটা স্বাচ্ছন্দ্যের জায়গা। সেই বিষয়টি আমাদের পরিকল্পনায় আছে। পরিকল্পিত বসতি ও নগরায়নে এখন থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়ার পরামর্শ আবাসন খাত সংশ্লিষ্টদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দর্শক দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ।
গাজা ইসরায়েলি আগ্রাসনের 1 বছর পূর্ণ হলো আজ। দেয়ালে পিঠ থেকে যাওয়ায় 2023 সালে এই দিনে তেল আবিবে হামলা চালায় হামাস, যার প্রতিশোধ নিতে 41,000-এর বেশি মানুষের রক্ত নিয়ে খেলেছে ইসরায়েল বর্বর বাহিনী। দীর্ঘ এ সময় জায়ানবাদীদের আগ্রাসনে শুধু মৃত্যুই নয়, বদলে গেছে ফিলিস্তিনিদের ভাগ্যের রেখা। আরো জানাচ্ছেন আফরিন মৌ। 7 অক্টোবর 2023 বিপ্লবের এক নতুন ইতিহাস লিখতে শুরু করে ফিলিস্তিনিরা। এদিন প্রথমবারের মতো ইসরায়েলের ভেতরে ঢুকে সফল আক্রমণ চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দীর্ঘদিন ইসরায়েলি অন্যায়, অত্যাচার, নিপীড়ন আর হত্যাযজ্ঞ অবসানে আর কোনো রাস্তা খোলা ছিল না তাদের হাতে। হামাস এমন বিরচিত পদক্ষেপ নিতে পারে তা ভাবনাতেও ছিল না ইসরায়েলের। এতে সেনাসহ প্রাণ যায় 1200 জনের। পরে প্রতিশোধ আর হামাস নির্মূলের নামে গাজা জুড়ে বিমান হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তবে আকাশে আধিপত্য দেখালেও গাজা স্থল অভিযানে যেতে বেগ পেতে হয় ইসরায়েলিদের। হামলা পাল্টা হামলায় বাড়ে নাটকীয়তা। গাজা স্থল অভিযান না চালাতে ইসরায়েলকে অনুরোধ করে প্রায় পুরো বিশ্ব। তবে তাদের থোড়াই কেয়ার করে গাজা স্থল অভিযান শুরু করে বর্বর ইসরায়েলি বাহিনী। এরপর সে আগ্রাসনের পেরিয়েছে 1 বছর। প্রতিনিয়তই আন্তর্জাতিক সম্প্রদায় কাজ করে গেলেও তা খুব একটা কাজে আসেনি। একবার বন্দি বিনিময়ের মাধ্যমে সাময়িক যুদ্ধবিরতি হলেও আবারও পুরোদমে হামলা শুরু করে ইসরায়েল। এরপর নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক, ইরানের হুঙ্কার, বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব, কোনো কিছুই বাগে আনতে পারেনি নেতানিয়াহুকে। যুদ্ধ থামাতে মিশর, কাতার মধ্যস্থতার চেষ্টাও করে। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের হুমকি ধামকিতেও পিছু হটেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উল্টো দিন দিন হয়ে উঠেছেন আরও আগ্রাসী। আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত অসহায় ফিলিস্তিনিদের উপর চালাচ্ছেন অবর্ণনীয় হত্যাযজ্ঞ। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বিভিন্ন সময় উঠে আসে নগ্ন আগ্রাসনের খবর। তথ্য বলছে 1200 মানুষের হত্যার বিনিময়ে গেল 1 বছরে হামাস নির্মূলের নামে গাজায় 41,800-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়ানবাদীরা। এর মধ্যে নারী শিশু রয়েছে অন্তত 17,000, আহত প্রায় 97,000। এছাড়া 300 সাহায্যকর্মী ও 138 সাংবাদিকও হারিয়েছেন প্রাণ। জাতিসংঘের তথ্য অনুযায়ী এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ বহু মানুষ। ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে গাজার 19 লাখের বেশি বাসিন্দা। যারা জীবিত রয়েছেন তারা খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে ভুগছেন অপুষ্টিতে, কলেরা সহ বিভিন্ন রোগে। শুধু মানুষ মেরেই ক্ষান্ত হয়নি জায়ানবাদীরা, গাজাকে পুরো ধ্বংস করার মিশনে নেমেছে তারা। ইসরায়েলি বোমায় মাটির সঙ্গে মিশে গেছে 1/3 ঘরবাড়ি। হিংস্র থাবা থেকে রেহাই পায়নি ধর্মীয় উপাসনালয়, এমনকি কবরস্থানও। তথ্য বলছে হামলায় উপত্যকার 79% মসজিদই গুঁড়িয়ে ফেলেছে ইসরায়েল। এমনকি 60টি কবরস্থানেও চালানো হয়েছে হামলা। পরিস্থিতি দিন দিন এতটাই ভয়াবহ হচ্ছে যে এই হামলা বন্ধ না হলে নির্মূল হয়ে যাবে অসহায় এই ফিলিস্তিনিরা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।